তারেক রহমানের সরকারকে আপনি একটি নির্বাচিত সরকার বলতেই পারেন, কারণ একটি নির্বাচন তো বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে বিগত ফেব্রুয়ারি মাসে সে নির্বাচনটি হয়, যদিও আমরা আর মামুরা মার্কা নির্বাচনে আওয়ামী লীগের মতো প্রধান প্রতিদ্বন্দ্বীকে শুধু বাইরে রাখা হয়নি, তাদের রাজনীতিকে নিষিদ্ধ রাখা হয়েছিল নির্বাহী আদেশে। সেই সরকার 6 মাস পার করে বগল বাজাচ্ছে এই করেছি সেই করেছি বলে, অথচ কেবলমাত্র আওয়ামী লীগ নিধন বা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার আর জেলের ভেতরে হত্যা করা ছাড়া বড় কোনো অর্জন কি আছে এই সরকারের? আপনি বুকে হাত দিয়ে বলুন তো। আপনার নিজের জীবন দিয়েই আপনি দেখুন, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, জ্বালানি তেল আছে, বাজার দর আপনার নাগালের মধ্যে আছে, আপনার কন্যা শিশুটি নিরাপদ আছে, আপনার ছেলে শিশুটি নিরাপদ আছে, আপনি নিরাপদ আছেন। চাকরি, আপনার যে ছেলেটি চাকরির জন্য রাস্তায় নেমেছিল কোটা বন্ধ করার জন্য, তার চাকরি হয়েছে বা চাকরির সুযোগ হয়েছে। এগুলোর কোনোটির উত্তর হ্যাঁ বলতে পারবেন কেউ? পারবেন না। ওদিকে আমেরিকার সঙ্গে এমন সব দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এবং কৌশলগত বন্দোবস্ত হয়েছে যে প্রশ্ন উঠছে দেশের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার কতটুকু আমাদের হাতে থাকছে। আর মরার উপর খাড়ার ঘা হিসাবে আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আন্তর্জাতিক জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন আল কায়েদার নেটওয়ার্ক বিস্তারের আশঙ্কা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণেও সেই সতর্কতা এসেছে, অথচ সরকার বলছে রিপোর্ট অনুমান নির্ভর, তারা নাকি আমলেই নেবেন। ওদিকে কারা মহাপরিদর্শক বলছেন 2024 সালের সহিংসতার সময় জেল থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা সহ প্রায় 690 বন্দী এখনো ধরাছোঁয়ার বাইরে। এই তো বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, বিএনপির বাংলাদেশ। চলুন এই বাংলাদেশ নিয়ে আরো একটু চর্চা করা যাক আজকের আয়োজনে। ছয় মাস কোন সরকারের পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য হয়তো যথেষ্ট সময় নয়, কিন্তু সরকার কোন দিকে দেশটাকে নিয়ে যাচ্ছে সেটা বোঝার জন্য 6 মাস অনেক সময়। বিশেষ করে আপনার হাতে যখন সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা, আপনার সামনে যখন কার্যত প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো রাজনৈতিক দল নেই, সবই আমরা আর মামুরা, প্রশাসন আপনার নিয়ন্ত্রণে, আইন শৃঙ্খলা বাহিনী আপনার অধীনে, তখন 6 মাস পরও যদি বিদ্যুৎ নেই, গ্যাস নেই, শিল্পে জ্বালানি নেই, চাকরি নেই, বাজারে স্বস্তি নেই, আইন শৃঙ্খলার নিরাপত্তা নেই, তাহলে আর কত মাস পরে প্রশ্ন করাটা জায়েজ হবে বলতে পারেন? একটু বিদ্যুতের কথা ধরি। শেখ হাসিনার সরকার বিদ্যুৎ খাতে কি ভুল করেছে, কত টাকা খরচ করেছে, কোথায় দুর্নীতি হয়েছে, এসব নিয়ে তদন্ত করুন, মামলা করুন, মানুষ তো নিষেধ করছে না। কিন্তু মানুষ আপনাকে ভোট দিয়েছে পুরনো সরকারের চার্জশিট লেখার জন্য নয়, নিজের ঘরের বাতি জ্বালিয়ে রাখার জন্য। আজ ব্যবসা প্রতিষ্ঠানকে সময় কমিয়ে বন্ধ করতে হচ্ছে, শিল্প কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে, গ্যাস সংকটে কারখানা ধুঁকছে। তাহলে প্রশ্নটি খুব সরল, শেখ হাসিনার সময়ে যে বিদ্যুৎ মানুষ পেয়েছে তারেক রহমানের সরকার সেটিও দিতে পারছে না কেন? এই প্রশ্ন তুলেছি এর আগে। আর সরকার যদি বলে যে আন্তর্জাতিক যুদ্ধ, এলএনজি টার্মিনাল, আমদানি সংকট, বৈশ্বিক বাজার, তাহলে সরকারের প্রয়োজনটা কি আসলে বলেন? সরকার তো ভালো আবহাওয়ার ব্যবস্থাপক নয়, সরকার লাগে আসলে সংকটের সময়। একটি এলএনজি টার্মিনালের সমস্যা হলে যদি পুরো দেশের গ্যাস বিদ্যুৎ ব্যবস্থা টলে যায়, তাহলে সেটাই তো প্রমাণ করে যে এই 6 মাসে বিকল্প সরবরাহ ব্যবস্থা, জ্বালানি নিরাপত্তা, জরুরি পরিকল্পনা কতটা দুর্বল ছিল। চলেন এরপর বাজার থেকে ঘুরে আসি। অর্থনীতির বড় বড় সংখ্যা সরকার দেখাতে পারে, রিজার্ভ বেড়েছে, ডলার স্থিতিশীল হয়েছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রশংসা করছে, বিনিয়োগ আসছে নাকি অনেক। কিন্তু একজন মানুষ কি রিজার্ভ খায়? একজন নিম্নবিত্ত মানুষের মাসের শেষে হিসাব করেন কি? চাল, ডাল, তেল, মাছ, মাংস, ওষুধ, বাড়ি ভাড়া, স্কুলের খরচ আর যাতায়াত দিয়ে তার জীবনযাত্রা কেমন হচ্ছে সেটা তিনি হিসাব করেন। সেই মানুষটির জীবন সহজ হয়েছে কি? সেই মানুষটি তো আপনি। প্রশ্ন করুন তো আপনাকে, আপনার জীবনের কি অবস্থা এখন? আর এই জায়গাতেই সরকারের
6 মাসের প্রচারণা আর সাধারণ মানুষের 6 মাসের অভিজ্ঞতা দুই ভিন্ন বাংলাদেশ তৈরি করেছে। এক বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরার সামনে, সেখানে মন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন আমরা এটা করেছি, আমরা ওটা করেছি, সব করেছি আমরা। আর আরেক বাংলাদেশ বাজারের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে, যেখানে মানুষ বলছে ভাই আগে 1000 টাকায় যা কিনতাম এখন সেটা কিনতে কত লাগে কত। এর সঙ্গে যদি আমরা যোগ করি কর্মসংস্থান, নির্বাচনের আগে বড় বড় কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, সরকার ফেলে দিয়েছিলেন যে কোটা নয় মেধা সেটা বলে, এবং সেটা আসলে কর্মসংস্থানের জন্যই ছিল। 6 মাস তো চলে গেছে, এর আগে 2 বছর গেছে। নতুন কর্মসংস্থানের নির্ভরযোগ্য কোনো হিসাব আছে কোথাও? নতুন বিনিয়োগ কোথায়? কতগুলো নতুন শিল্প চালু হলো, কতগুলো বন্ধ হলো, কত তরুণ চাকরি হারালো আর কত তরুণ চাকরি পেল বলেন তো? বরং বিদ্যুৎ গ্যাসের অনিশ্চয়তায় বিদ্যমান শিল্পই উৎপাদন কমিয়ে দিয়েছে, বন্ধ হয়ে গেছে। তাহলে নতুন 1 কোটি কর্মসংস্থানের স্বপ্ন কোন বিদ্যুৎ দিয়ে চালাবেন তারেক রহমান সাহেব? আমার কাছে অর্থনীতির চেয়েও বড় বিপদ আসলে রাষ্ট্রের নিরাপত্তা। কারণ অর্থনৈতিক ক্ষতি টাকা দিয়ে একসময় পূরণ করা যায়, জঙ্গিবাদের ক্ষতি টাকা দিয়ে তো পূরণ করা যাবে না। কারা মহাপরিদর্শক নিজেই বলছেন যে 2024 সালের কারাগার ভাঙা এবং অস্থিরতার সময় পালিয়ে যাওয়া 690 বন্দী এখনো পলাতক, যার মধ্যে জঙ্গি রয়েছে, যার মধ্যে আরো বড় বন্দী রয়েছে। অনেকের তো কারাগার আদালত মাফ করে দিয়েছে, অনেক জঙ্গিকে আদালত মাফ করে দিয়েছে। 21শে আগস্টের বন্দী তো আসলে বা সাজাপ্রাপ্ত আসামি তো প্রধানমন্ত্রী। এর আগে ডক্টর ইউনূসের নামে সব মামলা খারিজ করে দিয়ে তাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে। অর্থাৎ রাষ্ট্র জানে যে শত শত দণ্ডিত এবং অভিযুক্ত ব্যক্তি বাইরে ঘুরছে, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিক সে সংসদ নির্বাচিত হয়েছে, সরকার তাদের ধরতে পারেনি, ধরতে চায়নি। এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংশ্লিষ্ট পর্যবেক্ষণ প্রতিবেদনে বাংলাদেশে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সেল বা নেটওয়ার্ক তৈরির চেষ্টা নিয়ে সতর্কতা এসেছে। সরকারের প্রতিক্রিয়া আসলে কি? রিপোর্ট যাচাই করুন, গোয়েন্দা তদন্ত বাড়ান, জনগণকে আশ্বস্ত করুন। না, সরকার এরকম কিছু বলেনি। সরকার বলছে রিপোর্ট পড়েনি, কিন্তু এটা অনুমান নির্ভর রিপোর্ট। এই দৃশ্য বাংলাদেশ আমরা আগে দেখেছি। বাংলা ভাই নেই, মিডিয়ার সৃষ্টি, জেএমবি নেই, জঙ্গিবাদ নেই। তারপর একদিন বাংলাদেশে 63 জেলা একযোগে বোমা ফেটেছে। ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো ইতিহাস যখন ফিরে আসে তখন প্রথমবারের চেয়ে বেশি মূল্য দেয় বা বেশি মূল্য নেয়। আর এই একই সময়ে আরেকটি ভয়ঙ্কর সংকেত আমরা দেখতে পাচ্ছি। মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশে শেখ হাসিনার আমলে ছিল না, শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন, একথা আমরা বলছি। কিন্তু সাংবাদিকতার জায়গাটা বাংলাদেশে কতটা খারাপ হয়েছে বলেন তো? একজন সাংবাদিক হিসাবে আপনি প্রশ্ন যদি কাউকে করেন, তিনি কোনো উত্তর দেবেন না, কারণ তার সেই উত্তর দেওয়ারও ক্ষমতা তার নেই। সাংবাদিকতার জায়গাটা সংকুচিত হয়ে গেছে এমন ভাবে যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো পর্যন্ত বলছে থামুন। ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ, শ্যামল দত্ত, অনেক সাংবাদিকরা দীর্ঘদিন ধরে কারাগারে। বাংলাদেশে টিবিএস নামের যে দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তাদের মার্চের প্রতিবেদনে বলা হয়েছে একাধিক সাংবাদিকের জামিন আবেদন বারবার প্রত্যাখ্যাত হয়েছে। ফারজানা রূপা এবং শাকিল আহমেদের ক্ষেত্রে বহু মামলায় বারবার জামিন না হওয়ার কথাও এসেছে। সম্পাদক পরিষদও 5ই আগস্টের পর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক হত্যা মামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে। এরপর যা ঘটেছে সেটি আরো ভয়ঙ্কর। ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবুকে 2013 সালের শাপলা চত্বরের সংবাদ পরিবেশন এবং সম্পাদকীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জুলাইয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, আর্টিকেল 19 এবং সিভিকাস একসঙ্গে বাংলাদেশ সরকারকে বলেছে সাংবাদিকতার কারণে সাংবাদিককে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা চলতে পারে না। তাদের মতে এটি মত প্রকাশের স্বাধীনতা এবং বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার সঙ্গে সাংঘর্ষিক। ভাবুন ব্যাপারটা, একজন সাংবাদিকের রিপোর্ট আপনার পছন্দ হয়নি, তার সম্পাদকীয় অবস্থান আপনার অপছন্দ। তিনি হতে পারে শেখ হাসিনার সহযোগী ছিলেন, তিনি পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ ছিলেন,
তাহলে তার সাংবাদিকতা নিয়ে সমালোচনা করুন, প্রেস কাউন্সিলে যান, যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন প্রচলিত আইনি ব্যবস্থা নিন। কিন্তু সাংবাদিকতার প্রশ্ন, টকশোর প্রশ্ন, সংবাদ সম্পাদনার সিদ্ধান্তকে যদি মানবতা বিরোধী অপরাধের দিকে নিয়ে যান, তাহলে বাংলাদেশের প্রতিটি সাংবাদিকের মাথার উপর আপনি কি বার্তা বা কি সমন ঝুলিয়ে দিলেন বলুন তো? আজ ফারজানা রূপা, আজ মোজাম্মেল বাবু, আজ শ্যামল দত্ত, আজ শাহরিয়ার কবির, কালকে কে? আসলে তো এখন যারা সাংবাদিকতা করছেন তাদের তো নামও জানি না। মাহমুদুর রহমান, শফিক রেহমান, কি বলবো এদের কথা। আর আজকে যখন এই ভিডিওটি করছি 18ই আগস্ট, সিপিজে আবারও বলছে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, ফারজানা রূপার বিরুদ্ধে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা বা সংবাদ সম্পর্কিত কর্মকাণ্ডকে কেন্দ্র করে নতুন মানবতা বিরোধী অপরাধের মামলা মত প্রকাশকে অপরাধীকরণের বিপজ্জনক নজির তৈরি করছে। কিন্তু কেউ শুনছে সে কথা? তারেক রহমানের সরকারের 6 মাসে সংবাদ মাধ্যমের সামনে যে প্রশ্নটি এখন সবচেয়ে উল্লেখযোগ্য হয়ে দাঁড়িয়েছে, সেটি কে আওয়ামী লীগ পন্থী, কে বিএনপি পন্থী সেই প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে সাংবাদিকতা কি অপরাধ হতে যাচ্ছে? সাংবাদিকতা কি মানবতা বিরোধী অপরাধ হতে যাচ্ছে? একটি গণতান্ত্রিক সরকার নিজের সমালোচনাকে সহ্য করে, একটি দুর্বল সরকার সমালোচককে ভয় পায়। আর যে রাষ্ট্র সাংবাদিকতার উত্তর মামলায় দেয়, সে রাষ্ট্র শেষ পর্যন্ত নিজের ব্যর্থতার তথ্যকেই সবচেয়ে বেশি ভয় পেতে শুরু করে। তারেক রহমান 6 মাসেই ভয়ে গুটিয়ে গেছেন বলবো কিনা জানি না, তবে ভয়ে থরহরিকম্প অবস্থা। তার উপর বিচার কক্ষে সাংবাদিকদের প্রবেশ নিয়েও প্রতিবাদ করতে হচ্ছে। আগস্টে সাংবাদিক সংগঠনগুলো বলছে কয়েক মাস ধরে আপিল বিভাগ এবং হাইকোর্টের বিভিন্ন বিচার কক্ষে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়া জনগণের তথ্য জানার অধিকার এবং উন্মুক্ত বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। অর্থাৎ একদিকে সাংবাদিকরা কারাগার, অন্যদিকে সাংবাদিকদের আদালতের বাইরেও রাখা হচ্ছে। এই দুটি ছবি পাশাপাশি রাখুন। একদিকে বাইরে জঙ্গি ঘুরছে, শত শত পলাতক বন্দী ধরা যাচ্ছে না, অন্যদিকে সাংবাদিকরা জেলে, রাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা জেলে। রাষ্ট্রের অগ্রাধিকার বুঝতে খুব বেশি রাজনৈতিক বিজ্ঞান জানার দরকার নাই। পলিটিক্যাল সায়েন্স না জেনেও আপনি বলতে পারেন এইভাবে গত 6 মাসে যেভাবে রাষ্ট্র চালিয়েছেন তারেক রহমান এইভাবে বেশি দিন চালাতে পারবেন না। আর এ কারণেই আসলে আমি আজকে এই বিশ্লেষণের শেষে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের বয়স 6 মাস হতে পারে, ক্ষতিটা আসলে 6 বছরের। বিদ্যুৎ খাত একেবারে ভেঙে পড়লে শিল্প ফিরিয়ে আনতে বছর লাগে। বিনিয়োগকারী আস্থা হারালে তাকে ফেরাতে বছরের পর বছর বোঝাতে হয়। দক্ষ মানুষ দেশ ছেড়ে গেলে মানব সম্পদ তৈরি করতে বছর লাগে। সংবাদ মাধ্যমে ভয় ঢুকিয়ে দিলে আবার স্বাধীন সাংবাদিকতার সংস্কৃতি তৈরি করতে কত বছর লাগবে কে জানে। পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রতিহিংসার যন্ত্র বানালে তার পেশাদারিত্ব ফিরিয়ে আনতে বছর বছর লাগে। আর জঙ্গিদের যদি রাষ্ট্রের দুর্বলতার সুযোগে সংগঠিত হতে দেওয়া হয়, তাহলে তাদের নেটওয়ার্ক ভাঙতে বছর নয় কত বছর লাগে সেটা জানি না, 6 বছর নাকি 16 বছর, তাও হয়তো কম পড়বে। তাই তারেক রহমানের সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা 6 মাসে কি করেছে তার তালিকা ছোট হওয়া নয়। সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই 6 মাসে এমন কয়েকটি সংকটকে আরো গভীর হতে দেওয়া হয়েছে, যেগুলো আগামীর বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী বিপদ ডেকে আনবে। মানুষের ঘরে বিদ্যুৎ নেই, শিল্পে গ্যাস নেই, বাজারে স্বস্তি নেই, তরুণের চাকরির নিশ্চয়তা নেই, সাংবাদিকদের স্বাধীনতা নেই, আর রাষ্ট্রে বাইরে ঘুরে বেড়াচ্ছে জেল পালানো জঙ্গি, শত শত আসামি। কিন্তু সরকার বলছে 6 মাসের সাফল্য উদযাপন করুন। কি উদযাপন করব? অন্ধকার, দ্রব্যমূল্য, জঙ্গি আতঙ্ক, সাংবাদিকরা যে কারাগারে আছে সেটা উদযাপন করব, নাকি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে নিষিদ্ধ রেখে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, জুলাই জঙ্গিদের আর যুদ্ধাপরাধীদের নিয়ে সংসদ আলোকিত করছেন, সেটা সেলিব্রেট করব? তারেক রহমানের সরকার এখন বগল বাজানোর সময় নয়, আসলে আয়নায় তাকানোর সময়। কারণ ক্ষমতার ক্যালেন্ডারে 6 মাস হয়তো অল্প সময়, কিন্তু রাষ্ট্র ধ্বংসের ক্যালেন্ডারে 6 মাস অনেক দীর্ঘ সময়। আর যে ক্ষতি আজ শুরু হয়েছে তার বিল তারেক রহমানের সরকার 6 মাস পরে না থাকলেও বাংলাদেশকে বহু বছর ধরে পরিশোধ করতে হবে। তারেক রহমানের সরকার থাকবে না না থাকবে সেটা পরের বিষয়, কিন্তু বাংলাদেশ যে এই 6 মাসে আরো কতটা পিছিয়েছে এবং আরো কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে
তার বিলটি তো বাংলাদেশকেই চুকাতে হবে, তাই না? এটাই আসলে ভয়, এটাই আসলে 6 মাসের আসল হিসাব। কেউ দেবে না, কারণ জবাবদিহিতা নেই। এই সরকার, শুরুতে যে কথা বলেছিলাম, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে জবাবদিহিতা দিতে হতো, কিন্তু এখন কে দেবে জবাবদিহিতা? কার কাছে দেবে জবাবদিহিতা? বলেন। ভালো থাকবেন সবাই।